ছিলাম যে আপেক্ষিক আধান, এটি কিন্তু আমরা এই যে আপেক্ষিক ভর আর আপেক্ষিক আধান এটি আমরা আগে থেকেই জানি। ভালো করে চিন্তা করে দেখো, আমরা কি ইলেকট্রনের ক্ষেত্রে আধান কি -1, প্রোটনেরটা +1, এটিকে আমরা আগে থেকে জানি না বলো তো? হ্যাঁ স্যার জানি। অবশ্যই জানি। আচ্ছা, ভরের ক্ষেত্রে প্রোটনের ভর 1, নিউট্রনের ভর 1। এখন হয়তো তোমরা হয়তো অনেকে বলবা স্যার এই 1 এর একটু ব্যাখ্যা দিলে ভালো হয়, আমার মনে হয় এটি অনেকেই শুনতে চাবা। আর ইলেকট্রনের ভর লেখা আছে, আপেক্ষিক ভর লেখা আছে 0। এটি 0 লেখার পেছনে একটি কারণও আছে, কিন্তু সেই কারণটা হলো যে ইলেকট্রনের ভর এতই নগণ্য যেটিকে অগ্রাহ্য করা হয়। আসলে কিন্তু ইলেকট্রনের ভর কিছু না কিছু আছে। 1838 থেকে 40টি ইলেকট্রনকে একত্রিত করলে একটি মাত্র প্রোটনের সমান হয়। আবার রিপিট বলতেছি, 1800 তোমাদের বই অনুসারে 40টি ইলেকট্রনকে একত্রিত করলে নিউট্রনের প্রোটনের ভরের সমান হয়। তাহলে কোথায় 1840টা বিষয় এক জায়গায় করতে হবে আর কোথায় একটি? এই কারণের জন্য ইলেকট্রনের ভরকে অগ্রাহ্য করা হয় এবং ইলেকট্রনকে 0 দিয়ে লেখা হচ্ছে। ভালো করে দেখো, কথা বুঝছো কি? তো ইলেকট্রনের হ্যাঁ স্যার। ভর যে আছে তার প্রমাণ হলো এই যে দেখো 9 × 9.11 × 10⁻28। এটি কেন লেখা আছে একটু ভালো করে লক্ষ্য করো। এটা দেখো -28, অথচ প্রোটনের বেলায় কিন্তু লেখা আছে -24। তার মানে কোনটা বেশি ছোট বলো তো? -28 বেশি ছোট না -24 বেশি ছোট? স্যার -28। হ্যাঁ, -28, কারণ যেটুর মাইনাস পাওয়ার সেই হ্যাঁ কারণের জন্য এটি কিন্তু বেশি ছোট। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন এরপরে আমরা দেখব হলো আপেক্ষিক ভর নিয়ে যে কথাটা, এটি আসলে কি পরিচয়। এই যে তোমরা পড়েছো যে এ পর্যন্ত তোমরা নিশ্চয়ই জেনেছো অক্সিজেনের ভর কত বলো তো, জানছো? 16। 16। তোমাদের কি মনে হয় অক্সিজেনের ভর 16 কেন? স্যার মনে না, এটি কেন 16? হাদিজা কি পারবা? না স্যার, আচ্ছা একটু বললে ভালো হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে আর কেউ চেষ্টা করবে? হাবিবা এখনো জয়েন করেনি। হাবিবা থাকলে না হাবিবাকেও জিজ্ঞাসা করতাম। বর্ষা, জেরিন, জান্নাতি। পারবো না স্যার। স্যার পারবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, স্যার এটি পারবো না শোনো বললে শোনো শোনো, আলহামদুলিল্লাহ। এটি আলহামদুলিল্লাহ আমি এই জন্য পড়লাম, না পারাটা কোনো দোষের না, কারণ পৃথিবীতে কেউ পেরে আসেনি, কিন্তু ভুল অ্যান্সারটা দোষের। আমি আমার অ্যান্সারটা হ্যাঁ বুঝতে স্যার। পারছো? কারণ আমিও তো হ্যাঁ অনেক স্যার। কিছু জানি না, হ্যাঁ। কিন্তু অ্যান্সার ভুল দেওয়া যাবে না, এটি হলো কথা। এখন খুব ভালোভাবে এই কথাটা মনোযোগ দাও। পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর আমরা যেটা পড়ি এটি আসলে কি? এখানে একটা কথা লেখা আছে, কিন্তু তোমরা একটু, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, সেটি হলো প্রকৃত ভর, আর এখানে লেখা আছে আপেক্ষিক ভর। এই দুটা কথার মানে হলো, প্রকৃত ভর এর অর্থ হচ্ছে যে একটা প্রোটনকে যদি নিত্যি পাল্লা দিয়ে সত্যি সত্যি ওজন মাপা হতো, সত্যি সত্যি তার ভর মাপা হতো, ওজন তো না, আমরা বলবো ভর, তাহলে সেটির ভর 1.673 ইন্টু 10⁻28 গ্রামই হতো, সরি 24 গ্রামই হতো, যদি আমরা এটা মেপে দেখতাম। তার মানে কি এটি প্রকৃত ভর, এটি চাঁদে গেলেও এইটাই হবে, সরি চাঁদ মঙ্গল গ্রহে গেলেও এটাই হবে, পৃথিবীর কেন্দ্রে গেলেও এটা, কারণ ভর হলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটি
নিউটনের বলবিদ্যা অনুসারে, এবং এটাতে পরিবর্তন হবে না। কিন্তু আপেক্ষিক ভর লেখা হচ্ছে তুলনা করে। কার সাথে তুলনা করে? এটি হলো আমাদের যত ভর পরিমাপ করার যে শুরুর ইয়েটা, সেটি হলো হাইড্রোজেন পরমাণু। যে একটি পরমাণু হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী, সেখান থেকে আসছে আপেক্ষিক। সেটা পারমাণবিক ভরের ক্ষেত্রে। এখানকার ক্ষেত্রে আপেক্ষিক ধরা হয়েছে এরকম যে প্রোটন এবং নিউট্রন এই দুটার মধ্যে প্রোটনটাকে মোটামুটি একটা আদর্শ অপশন ধরা হয়েছে, যে একটা প্রোটনের তুলনায় একটা প্রোটন 1 গুণ ভারী, একটা প্রোটনের তুলনায় একটা নিউট্রনও 1 গুণ ভারী, যদিও নিউট্রনের ভর কিন্তু একটু হলেও বেশি। কি হাবিবা জয়েন করছো? হ্যাঁ স্যার করছে। আচ্ছা ঠিক আছে, একটু জয়েন। হ্যাঁ, আমি তোমার খালি কণ্ঠটা শুনতে চাইলাম, যে দেখি তুমি ঠিক মতো জয়েন করতে পারছো কিনা। জেরিন, জান্নাতি হ্যাঁ স্যার। বা খাদিজা, সবাই কথা ঠিক মতো শুনছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে একটু তোমরা সাউন্ড করলে হবে কি, আমি একটু নিশ্চিত হব যে হ্যাঁ তোমরা সবাই শুনতেছো। ওকে, আর কিছু না। এখন দেখো, আমি যে আপেক্ষিক ভর বলতেছি, এটি কিন্তু তুলনা করা ভর। এই আপেক্ষিক ভরের সাথে কোনো একক থাকে না। তো এই যে প্রোটনের ভর লেখা আছে 1, নিউট্রনের ভর লেখা আছে 1, এখন আসি আমি ওই অক্সিজেনের ভর 16 কেন। অক্সিজেনের পরমাণুকে যদি ভাঙা হয়, তার ভেতরে 8টি ইলেকট্রন পাওয়া যাবে, 8টি প্রোটন পাওয়া যাবে এবং 8টি নিউট্রন পাওয়া যাবে। তা আমরা তো ধরছি ইলেকট্রনের ভর প্রায় 0। সেই কারণে 8টি প্রোটনের ভর হলো 8, 8টি নিউট্রনের ভর 8, তার মানে ইলেকট্রনের ভর হলো 16। আমি আবারও কথাটা রিপিট বলতেছি, প্রোটন এবং নিউট্রন এর যোগফল হলো ওই পরমাণুর পারমাণবিক ভর। প্রোটন এবং নিউট্রনের যোগফল। আমাদের অতি পরিচিত আরেকটা মৌলের উদাহরণ আমি দিতে পারি। সেই আরেকটি মৌল হলো সোডিয়াম। এর প্রোটন সংখ্যা 11টি। তোমরা পর্যায় সারণীর চার্টে দেখো, দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের প্রথম মানে শ্রেণীতেই এর অবস্থান আছে। 11 কি নম্বর বললেন? সোডিয়ামের অবস্থান পর্যায় সারণীর তোমার তৃতীয় পর্যায়ের প্রথম যে শ্রেণীটা আছে, 11 নম্বর সিরিয়ালে এটি আছে। এবং সেখানে দেখো লেখা আছে 11 নম্বর মানে হলো 11টি প্রোটন আছে এবং 12টি নিউট্রন আছে। 11 আর 12-র যোগফল হয় 23, সুতরাং এর ভর সংখ্যা হবে 23। আমি তোমাদের আরো 2-1টার একটু উদাহরণে যাই। আমরা যদি কার্বনের ক্ষেত্রে দেখি, কার্বনের প্রোটন প্লাস হলো নিউট্রনের যোগফল, প্রোটন 6 প্লাস হলো নিউট্রন 6, ফলাফল হলো তাহলে 12। যেটা সোডিয়াম বলতেছিলাম, সোডিয়ামের হলো কি প্রোটন প্লাস স্যার প্রোটন প্লাস হলো নিউট্রন। প্রোটন হলো তোমার 11 আর নিউট্রন হলো 12। স্যার হ্যাঁ বলো। বললেন আরেকবার বললে ভালো হতো, এর আগে কি বলছেন? কোন পরমাণুর ভর এর অর্থ হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। কার্বনের প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যাও 6, যোগফল হলো 12। যদিও কার্বনের আরো ভর আছে, কিন্তু আমি কার্বনের যদি একটা আইসোটোপ নেই, তার প্রোটন আর নিউট্রনের যোগফল কিন্তু ভিন্ন হবে। প্রোটন হলো 6 আর নিউট্রন হলো 7, এটা হলো 13। 13। আরেকটা আছে 6 + 8। 6 + 8, এই তো বেশ ভালো বোঝো তুমি।
14। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো কি যে কার্বনের কিন্তু আইসোটোপ হলো তিনটা, একটা 12, একটা 13, একটা 14। এই জন্যই কিন্তু লেখা থাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। আমি মনে হয় গতদিন বলছিলাম এটা। হ্যাঁ, সবাই কি এখন এই পারমাণবিক ভরটা বুঝতে পারছো? দেখো, সোডিয়ামের ক্ষেত্রে লিখছি 12, 11 যোগ 12, প্রোটন হলো 11টি, আর নিউট্রন হলো কয়টি? 12টি। 12টি। এই দুটা যোগ করে হচ্ছে 23। আমি যে অক্সিজেনের কথা বলেছিলাম সেই অক্সিজেনের এটারও আইসোটোপ হয়তো এক সময় পাওয়া যাবে। আর এটা হলো নিউট্রন, এই প্রোটন আছে হলো 8টি, আর নিউট্রনও হলো 8টি। এই মিলে হলো আমাদের পাবো হলো ভর হলো 16। 16। আচ্ছা, এই পারমাণবিক ভর নিয়ে আর কোন প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন মূল পড়ায় আবার ফিরছি। এই যে পারমাণবিক সংখ্যা যেটা নিয়ে আমি এতক্ষণ পড়ালাম, এটিকে আমাদের প্রকাশ করা হচ্ছে জেড অক্ষর দ্বারা। এখন দেখো, আমি এতক্ষণ পড়াইছি পারমাণবিক ভর, এখন আমরা পড়তেছি কি পারমাণবিক সংখ্যা। তাহলে তাহলে দুটা শব্দ আলাদা না একটু? পারমাণবিক ভর এর অর্থ হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। আমি একটু তোমাদের লিখার মধ্য দিয়ে এটি দেখে দেই। আমি যদি লিখি পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটি হলো প্রোটন আর নিউট্রনের যোগফল। আর আর পরে আমরা আরেকটা কি শিখতেছি? পারমাণবিক হলো সংখ্যা, শুধু এখানে ভর না থাকে, কি লেখা থাকবে? পারমাণবিক সংখ্যা। যখন সংখ্যা হবে তখন শুধুমাত্র প্রোটন হবে। এটাকে আরেকটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেই অক্ষরের নাম হলো জেড। মানে জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয় শুধু প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা হলো প্রোটন আর নিউট্রনের যোগফল। এখন তোমরা বলো তো, এটাকে প্রকাশ করা হয় হলো এ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। আমি কিন্তু এখনই প্রশ্ন করব, ভালো করে মাথায় নাও। পারমাণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এ বড় সমান, হাতের এ। হ্যাঁ, এ সমান কি দিয়ে লেখা, এ সমান কি লেখা যায়? আর নাই, এ সমান পি, পি প্লাস এন, মানে প্রোটন প্লাস নিউট্রন। যদি তোমরা মনে করো স্যার একটু আসলে এভাবে তো লেখাটা দরকার নেই, তারপরও লিখে দিচ্ছি আর কি। এ সমান হলো পি প্লাস এন। পি প্লাস এন, আর জেড সমান হলো কি বলো? পি। শুধু পি। জেড মানে কি? পি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, ফাইন। আমি কিন্তু একটু পরেই ধরবো, মাথায় রাখো কিন্তু, পরে আবার মন খারাপ করো না যে স্যার আমি এখন একটা অ্যান্সার পাচ্ছি না। স্যার, আচ্ছা, এখন আমাকে, হ্যাঁ বলো, কে কি জান্নাতি কি বলবা? সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা, তাই না? হ্যাঁ, অবশ্যই। শোনো, আমি পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর এই পারমাণবিক সংখ্যার সংক্ষিপ্ত একটা প্রতীক ব্যবহার করা হয়, তার নাম হলো জেড। ভর সংখ্যার সংক্ষিপ্ত একটা প্রতীক ব্যবহার করা, তার নাম হলো এ। কি কারো কোনো প্যাচ লাগিচ্ছে কি? হাবিবা, কি বুঝতে পারিছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। খাদিজা, হ্যাঁ স্যার। জান্নাতি, জেরিন, সবাই হ্যাঁ বর্ষা। স্যার। আচ্ছা, ফাইন, হ্যাঁ স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা একটু যে কোনো একজন হেল্প করো তো, আমি নিউটন সংখ্যা বের করতে চাই, কিভাবে করব দেখি এবার গণিতের কাজ।
নিউট্রন সংখ্যা বের করতে চাই আমি। নিউট্রন সংখ্যা বের করবেন a মাইনাস p। এ মাইনাস পি, কে মাইনাস যদি জেড লিখি হ্যাঁ স্যার হবে। তাহলে পি পি কি কেটে যাবে না? হ্যাঁ হ্যাঁ কেটে গেলে কি থাকে? n n তাহলে তোমরা এন বের করার জন্য এ মাইনাস জেড, এটা কি আর মুখস্থ করা লাগবে? না না স্যার। আচ্ছা, তোমাদেরকে কি ভেরি গুড দেবো না ভারী গুড? ভারী গুড স্যার। আচ্ছা ঠিক আছে। এক্স নামক আমি একটি পরমাণুর কাঠামো আঁকালাম, এটি কোনো পরমাণুর নাম দেইনি, এক্স একটি কাঠামো। ওকে, হ্যাঁ স্যার। এই কাঠামোর নিচে একদম এই দেখো এই পাশের নিচে এটি থাকবে জেড। এই জেড মানে কি এখন বলো? প্রোটন সংখ্যা পারমাণবিক Yes, সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ফাইন। আর এই যে উপরে থাকবে হলো এ, এটা কি? পারমাণবিক ভর। এটা ভর পারমাণবিক, সংখ্যা পারমাণবিক ভর না ভর সংখ্যা? বলো ভালো করে বলো। স্যার। পারমাণবিক ভর, ভর। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওকে, তবে তোমরা যদি কেউ এটিকে বলো, শোনো আমি বলি, কেউ যদি এটিকে বলো যে স্যার এটি পারমাণবিক ভর সংখ্যা, এটি কিন্তু ভুল না। পারমাণবিক ভর, ভর সংখ্যা এটিকে আমরা একইভাবেই বলি, কিন্তু যখন শুধু ভর বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা বলবো তখন কিন্তু শুধু পি, এটি কিন্তু মনে রাখো। পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সংখ্যা সেটি এ দ্বারা প্রকাশ করা হবে এবং পি প্লাস এনই হবে, কিন্তু যেটি শুধু পারমাণবিক ভর সেটি কিন্তু শুধু প্রোটন সংখ্যা। আমি একটা উদাহরণ দিই, এই যে সোডিয়াম, সেটাকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সোডিয়ামের জেড এর মান কত? এন 11 না? দেখো সবাই কিন্তু ভুলে গেছো, একটু আগেই লিখলাম সোডিয়ামের, এভাবে লিখে দিলাম না? তোমরা দরকার হলে খাতায় লিখে রাখো, হ্যাঁ স্যার লিখতেছি। পি প্লাস এন লিখে রাখো। তারপরে এই পির মান কত বসাইছিলাম বলো তো? 11। আর এন এর মান কত বসাইছিলাম? 12। ফলাফল কত লিখছিলাম? ফলাফল কত লিখছিলাম? 23। হ্যাঁ, একটু লিখে রাখো, কারণ হলো কি একই জিনিস হয়তো তোমাদের জিজ্ঞেস করেছি পরে পারিচ্ছ না। তাহলে এখন বলো তো, এই যে এক্স এর মাথার উপর কত লিখবো? 12 লিখবো না 23 লিখবো? এক্স এর মাথার উপর হ্যাঁ 23। আচ্ছা গুড, 23। এখন তোমাদের যদি বলা হয় যে প্রোটন সংখ্যা বলতে হবে, ইলেকট্রন সংখ্যা বলতে হবে, নিউট্রন সংখ্যা বলতে হবে, তিনটে কণাই বলতে হবে, কে কে পারবা এটি? স্যার আমি পারবো। সবাই পারবা? 5 জনে? হ্যাঁ স্যার পারবো। ইনশাআল্লাহ। দেখি প্রথম আগে জেরিন বলো, প্রোটন সংখ্যা কত লিখবো? প্রোটন সংখ্যা হ্যাঁ বলো, কয়টা লিখবো? এই যে এই যে আমি কিন্তু, 23। শোনো আমি কিন্তু এই পরমাণুটা জিজ্ঞেস করেছি, আমি বক্স রেখে দিচ্ছি। এই যে এটার কথা জিজ্ঞেস করছি। দেন হ্যাঁ এটার কথা জিজ্ঞেস করছি। প্রোটন সংখ্যা 11 স্যার। প্রোটন সংখ্যা 11 না 23 বললে আর আগে? স্যার ওটা ফট করে বের হয়ে গেছে। ও ভুল করে মিস্টেক হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি এরপরে খাদিজা বলো, ইলেকট্রন সংখ্যা কয়টা লিখবো? আচ্ছা ঘাবড়ে গেছে, এটি আমি তোমাদের এখনো শিখাইনি। ইলেকট্রন সংখ্যা শিখেছি কি আমি, বলো? না হ্যাঁ এখনো শিখাইনি আমি। একটু ভালো করে মনে রাখো, রাদারফোর্ডের পরমাণু মডেল যখন তোমরা পড়বা তখন একটি কথা লেখা আছে যেটা তোমরা এমনিও জানো, একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে। আবারও বলতেছি, প্রোটন এবং ইলেকট্রন একটি পরমাণুতে কি থাকে? সমান সমান থাকে।
তাহলে প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও কি হবে? তাই হবে। আচ্ছা, তাহলে খুব কঠিন অ্যান্সার ছিল নাকি? না স্যার। আচ্ছা ফাইন। তাহলে একটু হাবিবা বলো নিউট্রন সংখ্যা কত হবে, পারবা? 12। ভেরি গুড। এই তো আমাদের ভালো ভালো মেধাবী ছাত্রীরা সব বার হয়ে আসতেছে। দেখি এখন আমি একটা ছোট্ট একটা জিনিস শিখাই। এই সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি এখানে একটা প্লাস চিহ্ন আসবে না বলো তো? এই জায়গাতে ইলেকট্রন ত্যাগ করলে কি প্লাস হয় না? মানে বলা হয় যে সোডিয়াম হলো। হ্যাঁ এটা আমি একটু বিক্রিয়া লিখে দেই এখানে নিচে। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো, সবাই বিক্রিয়াটি দেখো, মাইনাস একটি ইলেকট্রন। তাহলে সেখান থেকে তৈরি হচ্ছে সোডিয়াম যখন ইলেকট্রনটা ত্যাগ করলো তখন সোডিয়ামের ইলেকট্রন একটা কমে গেল, প্রোটন একটা বাড়লো, তখন ইনকা চিহ্ন আসে না? হ্যাঁ। এই বিক্রিয়াটা কি সবাই বুঝতে পারছো? কোনো কঠিন লাগিচ্ছে এখানে? না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে এরকম প্লাস চিহ্ন থাকবে, তাহলে তখন কি ইলেকট্রন কি সোডিয়ামের আগের মতোই ওই 11টাই থাকবে, না তার চেয়ে কমবে না বাড়বে? স্যার কি বলেন আরেকবার একটু বলেন তো। আরেকবার বলেন সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ স্যার। করবে তখন হুম। সোডিয়ামের উপর একটা প্লাস আসবে, যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে দুটো প্লাস আসবে, তিনটে ইলেকট্রন ত্যাগ করলে তিনটে প্লাস আসবে। এখন তোমার হয়তো মনে হতে পারে স্যার সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে আমি বুঝবো কেমনে? সোডিয়ামের যোজনী যত সে ততটা ইলেকট্রন ত্যাগ করবে। আর কোনো কঠিন লাগবে? না না ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে ইলেকট্রন কয়টা ত্যাগ করবে? দুইটা ত্যাগ করবে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে ইলেকট্রন ত্যাগ করবে কয়টা? 3টা। ত্যাগ করবে। কি কোনো কঠিন লাগিচ্ছে? না স্যার। তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, আমি সোডিয়ামেরই তো একটা প্রতিমূর্তি এই যে এক্স যা আঁকাছি তাই আঁকাইনি? হ্যাঁ এটা স্যার। কাঠামো, এটা একটি কাঠামো। আচ্ছা তাহলে বলো একটা ইলেকট্রন ত্যাগ করলে তখন ইলেকট্রনের সংখ্যা কি 11 থাকবে, তার চেয়ে কমবে না বাড়বে? কমবে। কমে কত হবে? কমবে। 10। কি খাদিজা এখন বুঝতে পারছো এটি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি মনে করো সোডিয়ামকে, শুধু সোডিয়ামকে উদাহরণ হিসেবেই ব্যবহার করতেছি, কেউ এটি আমি আচ্ছা এখানে আরেকটা উদাহরণ দিই, একটু ভিন্ন উদাহরণ দিই তাহলে মনে হয় বেশি ভালো হবে। এই পাশে যে উদাহরণটি আছে সেটিকে আমি একটা বক্সের মধ্যে নেই, নিয়ে একটা ভিন্ন উদাহরণ দিই। এই পাশে আরেকটা বক্স নিলাম, নিয়ে এখানে যে উদাহরণটা দিচ্ছি এটা দেব, দেখি কে কে এটা ধরতে পারো। এটাও কিন্তু এক্স লিখছি। এক্স মানে কি? এক্স মানে যে কোনো পরমাণু হতে পারে। কোন একটা এটি- পরমাণু Yes, বোঝাচ্ছে। এটির নিচে লিখছি 17। তোমরা এখন বলো 17 নম্বর পরমাণুর নাম কি? খুবই পরিচিত একটি পরমাণু কিন্তু। ক্লোরিন। কি পরমাণুর নাম? ক্লোরিন। আচ্ছা থ্যাংক ইউ, ক্লোরিন। সবাই জানো তো ক্লোরিন এটি? হবে। তোমরা হ্যাঁ। পর্দায় সারণী দেখো 17 হ্যাঁ নম্বরে স্যার। ক্লোরিন আছে। আচ্ছা ক্লোরিন, তাহলে তার ভর ভর ওখানে দেখো 35.5 লেখা আছে। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমরা এখানে রাউন্ড ফিগার হ্যাঁ। লিখবো। আমরা রাউন্ড ফিগার মানে বুঝছো এই ওই দশমিকটা লিখবো না, আমরা লিখবো হলো 35ই লিখলাম, একটা রাউন্ড ফিগার লিখলাম বোঝার জন্য। এই যে আমরা 35 যে লিখলাম, এখন আমরা আমাদেরকে একটু সহযোগিতা করো। এবার খাদিজা বলো এই পি কত হবে এটা বলো, আমি অন্য ধরনের আরেকটা ধরি। 17। পি হবে 17। আচ্ছা ফাইন, ভেরি গুড। এবার বর্ষা বলো ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হ্যাঁ, খুব কঠিন কোনো স্যার প্রশ্ন এটাও ধরি। 17 হবে। এটাও কত? 17 হবে। হ্যাঁ। কেন 17 হবে বলো?
কারণ প্রোটন সংখ্যা যা নিউটন সংখ্যা ওই একই। তাই নিউটন সংখ্যা একই হবে না ইলেকট্রন সংখ্যা একই হবে? ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা। তুমি তো অ্যান্সার দিচ্ছ ইলেকট্রন সংখ্যা, নিউটনে গেলে কেন? স্যার বুঝতে পারেনি। সরি বুঝতে পারিনি। আচ্ছা এখন বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। সেদিন বলো তো কেন 17 হলো? স্যার প্রোটন সংখ্যা যা ওই ইলেকট্রন সংখ্যাও তো তাই হয়। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ। এবার জান্নাতি বলো নিউটন সংখ্যা কয়টা হবে? 18। 18। কি কি এটি এভাবে ধরাতে কি অনেকে খুব মানে অসুবিধা মনে করিচ্ছ নাকি? না না স্যার। স্যার না হ্যাঁ একবারে না কিন্তু স্যার আমাকে শেখা হয়ে যাচ্ছে। আর এগুলো নিয়ে ভুল হবে কি? না স্যার। স্যার আচ্ছা এটা গেলো তোমাদের বইয়েরই পড়া, কিন্তু বইতে আছে এটা। আচ্ছা এখন দেখো আমি যদি এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, এই যে দেখো বিক্রিয়া লিখে দিচ্ছি, এই যে একটা ক্লোরিন সে বিক্রিয়া করার সময় ইলেকট্রন এরকম গ্রহণ করলো। ইলেকট্রন গ্রহণ করাতে তার মাথার উপরে একটা মাইনাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস চিহ্ন আছে। মাইনাস তাই তো আসবে নাকি? ইলেকট্রন ত্যাগ করলে প্লাস চিহ্ন, আর ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস মাইনাস চিহ্ন। সবাই জানো তো এটি নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। এবং এই মাইনাস চিহ্ন এটার একটা নামও আছে, কিন্তু এর নাম কি? ঋণাত্মক আয়ন। কি নাম? ঋণাত্মক আচ্ছা ফাইন, ঠিক আছে। এবার খাদিজা বলো এই যে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে? ইলেকট্রন একটা গ্রহণ করলো, প্রোটন সংখ্যা কত হবে? স্যার 16। প্রোটন সংখ্যা তাহলে 16 হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 16 লিখে দিলাম। তুমি তোমার উত্তরটা কি একবারে পাকা ভাবে নেবো না তোমার কোনো রিভিউ করা আছে কও? স্যার নেন, আমি বললাম যদি ভুল হয় তাহলে ঠিক করে দিবেন। অবশ্যই অবশ্যই, না না ভুল হলে তো অবশ্যই সমাধান করব, এটি তো ভুল করার জন্যই তো আমরা আছি। আচ্ছা ঠিক আছে, এখন জান্নাতি বলো হ্যাঁ স্যার। ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? কি? ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? এবারে একটা ইলেকট্রন গ্রহণ, স্যার আপনি খুব ভালো লাগতেছেন, আমি কিছু বুঝতে পারছি না। তুমি বুঝিচ্ছ না? গোলাপি লিখতেছে। আচ্ছা ওই কালার যদি বুঝতে প্রবলেম হয় আমি আরেকটা কালার দিয়ে লিখছি। এটা মাইনাস, এটা আহ, এই যে লাল কালার দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা প্রোটন সংখ্যা খাদিজা বলছে 15টা 16টা হবে, আমি 16ই লিখে রাখছি। তারপর এখন জিজ্ঞেস করেছি ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 17 না তার চেয়ে কম না বেশি? স্যার 16 হতে পারে। 16 হতে পারে। হতে পারে না, আসলে কি হবে? আহ 16ই আচ্ছা হবে আমি হয়তো। 16 লিখে রাখছি, অসুবিধা নাই। ঠিক আছে আমি তাহলে একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ যেহেতু শোনো আমি একটা কথা বলি, এটি শেখানোর সময় কিছু জিনিস ভুল হবে কিছু জিনিস ঠিক হবে, এটাই তো নিয়ম নাকি? এবং আমরা হ্যাঁ স্যার। অবশ্যই স্যার আমি বলি। হ্যাঁ বলো, কে বলবা? স্যার আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি তো এখানে বল। স্যার আমি খাদিজা। খাদিজা তোমার কথা শুনতে পাচ্ছি, হ্যাঁ তাহলে তো খাদিজা। এখানে 17 যেহেতু ইলেকট্রন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আরো একটা গ্রহণ করতেছে। গ্রহণ করবে তাহলে 18 হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ তুমি একেবারে সঠিকটাই ধরতে পারছো, 18 হবে। এটি কেমন সবাই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তাহলে এখন তুমি এটা বলো, আমরা যে এই যে 16 যে লিখলাম এটি কি তাহলে এই প্রোটন সংখ্যার কি পরিবর্তন হবে না হবে না সেটি বলো? হবে। প্রোটন সংখ্যার স্যার পরিবর্তন, হবে। প্রোটন সংখ্যার পরিবর্তনের পক্ষে তোমরা 5 জনের কয়জন আছো? 5 জনই না যে কোনো একজন না 2 জন? স্যার আমি। জান্নাতি আর কে আছে? স্যার আমি। 2 জন।
স্যার আমি 3 জন, স্যার আমিও আছি। 4 জন। আমি ডাউট আছি। তুমি নিরপেক্ষ নাকি? তুই এর মাঝখানে যাই জিতবে তার পক্ষে। যাই জিতবে তার না পক্ষে। না স্যার আমি বুঝিনি। আচ্ছা, বাংলাদেশ বাসুস সংস্থার ব্যক্তি তুমি, বাংলাদেশ সুবিধাবাদী দল জয়ের পক্ষে। প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কারণ প্রোটন ত্যাগও হয়নি, গ্রহণও হয়নি। একটু তোমাদের হেল্প করি। এই যে দেখো, এখানে ইলেকট্রন ত্যাগ করেছিল, তাও হলে প্রোটন সংখ্যা তোমার 11ই ছিল। ভালো করে দেখো একটু, তাই আছে না? আগে না, ঠিক আছে, এটিতে কোনো দোষ নাই। কারণ হলো কি বাবা, তোমরা তো শিখিচ্ছ প্রথম, ঠিক আছে? তোমরা যে এই যে ধরো, মানে আমি তোমাদের হাতে কলমে মানে এটা শিক্ষা দিচ্ছি, এর ফলে কিন্তু এই জিনিস আর কখনো ভুল হবে না। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? 11ই হবে, কিন্তু সরি 17ই হবে। এটির কোনো পরিবর্তন হবে না। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ফলে শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হবে। সবার কাছে উত্তরটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। সবার কাছে যদি খাতা থাকে তাহলে একটু খাতায় হ্যাঁ কয়েকটা লাইন লিখে নাও। এই লাইনগুলো তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। 1 নম্বর লেখো। আচ্ছা আচ্ছা। কোন পরমাণুর কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা। আমি বসে আছি এখন, এরপর দাঁড়াবো কি? না স্যার বসে থাকেন। কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, ব্র্যাকেটে লিখে নাও জেড। স্যার এই জেড বড় হাতের না ছোট হাতের? ওটা বড় হাতের। এবং এবং আরেকটি কথা ওর পাশে লিখে নাও, এটির সাধারণত কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে লেখো হলো হ্যাঁ কোন আচ্ছা, ওটিতে আবার সমান দাও। সমান হলে ইলেকট্রন সংখ্যা, আর কিছু লেখো না। সমান হলে ইলেকট্রন সংখ্যা। সমান হলে ইলেকট্রন সংখ্যা, তার মানে তার মানে একসঙ্গে দূরের উত্তর গুলো শেষ। এই যে প্রোটনের উত্তর শেষ, ভালো কথা গোল করে দিচ্ছি, ইলেকট্রনের উত্তর শেষ। এখন কে থাকলো বলো তো? নিউট্রন। নিউট্রন থাকলো, ইয়েস। তারপর লেখো এখন পারমাণবিক ভর সংখ্যা হতে, পারমাণবিক ভর সংখ্যা হতে পারমাণবিক ভর সংখ্যা হতে প্রোটন সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা হতে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায়। সর্বশেষ একটি লাইন। হ্যাঁ স্যার বলেন। সর্বশেষ লাইনটা হলো ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন হয়, আর গ্রহণ করলে না না ঋণাত্মক আয়ন। না, ধনাত্মক আয়ন হয়।
লিখছো ধনাত্মক আয়ন হয় এবং ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কমে যায়। ইলেকট্রন সংখ্যা কমে যায়। ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়ন হয় এবং ইলেকট্রন সংখ্যা কমে যায়। লিখছো? এরপরের লাইন, শেষ লাইনটা হলো এই কথারই বিপরীত। ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন হয় এবং হ্যাঁ, ঋণাত্মক আয়ন হয় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আজকে আমি যা পড়ালাম এই কয়েকটা লাইনের মধ্যে সবগুলো কথা ইনশাআল্লাহ লেখা আছে। সবাই কি বুঝতে পারছো এই লাইনগুলো? এই উদাহরণের আলোকে সবাই বুঝতে পারছো? এ দেখো, ইলেকট্রন গ্রহণ করাতে ইলেকট্রন সংখ্যা 17 থেকে বাড়ে 18 হচ্ছে। ইলেকট্রন ত্যাগ করাতে ইলেকট্রন সংখ্যা 11 থেকে কমে 10 হয়েছে। তো আমি আশা করি যে তোমরা এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা। যে পৃষ্ঠাটা আমি দিলাম, এটা তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে কাছে রাখো এবং এর আলোকে তোমরা সুন্দরভাবে নিজে যা বুঝবা সেটার মতো করে হোমওয়ার্কস গুলো করবা। আজকেই পড়াগুলো দেখবা। সবাই কথা দিচ্ছ তো? আজকেই কিন্তু দেখবা, এটা কাল না। সবাই কি কথা দিচ্ছ? আজকেই পড়বা এবং এটা কন্টিনিউ প্রতিদিন যেন এই নিয়মটাই মানা হয়। যেদিনের পড়া সেদিনই পড়বা। হোমওয়ার্কস তোমরা পরে করো, হোমওয়ার্কস কালকে করলেও সমস্যা নেই। এবং হোমওয়ার্কস করে তোমরা তোমাদের আইডি থেকে পাঠিয়ে দিবা। আমি কিন্তু এগুলো জিজ্ঞাসা করব। আশা করি সবাই সেভাবে পড়াগুলো তৈরি করো। সামনের দিনের পরীক্ষা সহ লিখে নাও। পরীক্ষা কন্টিনিউ থাকবে গতি অধ্যায়। তো সবাইকে ধন্য যোগ দেই। পড়া শেষ করছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সবাই সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম